Okay, so this is our first live class of this paid course, and your batch number is 55. And today in this class, I'm going to talk about how can we learn this language. কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। As well as I will also discuss on pronunciation. It will be IPA pronunciation. IPA means International Phonetics Alphabet. How can we pronounce different kinds of English alphabet, letter, or words or sentences? How can we practice tongue twister? I will show you these things, but before going to, I mean, before going to this topic, I am talking about how can we learn this language? What will be our actual process? Okay, I'll show you that things. Just wait a minute. Okay, so you know that those who presented in my free classes, I talked about a particular structure. I told you that for making any kinds of English sentences, we need a particular structure. If you want to write, if you want to just wait a minute. If you want to make any kinds of English sentence, you have to just একটা মিনিট একটু ওয়েট করেন, একটা স্টুডেন্ট জয়েন হতে পারছে না, তো আমি একটু জয়েন করাই নেই ওকে, একটু টাইম দেন। আচ্ছা, তো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন যেটা আমি বলছিলাম। আপনারা যারা আমার ফ্রি ক্লাস গুলোতে ছিলেন, ওই ফ্রি ক্লাসে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে আপনারা ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের একটা কমন স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটা হচ্ছে, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। এই সাবজেক্টের জায়গায় আমার কি থাকে? নাউন অথবা প্রোনাউন। সাবজেক্টের জায়গায় আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে। এগুলো আমি বলছিলাম, যারা ফ্রি ক্লাস ছিলেন তাদের হয়তো মনে থাকার কথা। প্লাস ভার্ব, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ? যারা একদমই দুর্বল আছেন, বোঝার চেষ্টা করেন, আপনি পারবেন। আমি সবই ভেঙে ভেঙে বুঝাই দিব, একটু ধৈর্য ধরতে হবে। অথবা অ্যাডভার্বিয়াল। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, আপনি ইংলিশে যখনই সেন্টেন্স তৈরি করবেন, যখনই একটা কথা বলতে যাবেন বা লিখতে যাবেন, মেইনলি আপনাকে এই স্ট্রাকচারটা মেনটেন করে এগোতে হবে। এই স্ট্রাকচারটা মেনটেন করে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হবে। এটা আমি বারবার বলছিলাম। এখন এই সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট মানে কর্তা। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা সেন্টেন্স এর সাবজেক্ট হতে পারে আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এগুলো সাবজেক্ট হয়। রহিম, করিম। অর্থাৎ সাবজেক্টের জায়গায় এখানে লেখা আছে নাউন প্রোনাউন। এই নাউন প্রোনাউন জিনিসটা কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স তৈরি করতে গেলে আমার ওয়ার্ড লাগে। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্যের ডেফিনেশন কি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলি। তো একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে এই নাউন বা প্রোনাউন, নাম অথবা সর্বনাম, সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্টের স্থানে থাকে। তার মানে সাবজেক্ট কি হতে পারে? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় আই হবে, না হলে উই হবে, না হলে ইউ হবে, না হলে হি, না হলে শি, না হলে দে, না হলে রহিম বা করিম। এরকম সার্টেন একটা সার্কেলের ভিতর কিন্তু সাবজেক্ট গুলো থাকে। অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, আমি করব, না হলে আপনি করবেন, না হলে সে করবে, না হলে তারা করবে, না হলে আমরা করব, এইরকমই। এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে আমাকে ভার্ব বসাতে হয়। ভার্ব ইজ আ ওয়ার্ড that denotes being, having or doing something। কোনো কিছু করা, হওয়া, থাকা, বলা, লেখা, চলা, খাওয়া, দাওয়া, এগুলোকে আমরা ভার্ব বলি। অর্থাৎ যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়। কি দেয়? অ্যাকশন দেয় বা কাজ করা বোঝায়, তাকে আমরা ভার্ব বলি। যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা,
ডু মানে করা, রাইট মানে লেখা বা ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা। এইভাবে দে, গো মানে যাওয়া, স্পিক মানে বলা, এই যে ওয়ার্ড গুলো আমি লিখলাম এই ওয়ার্ড গুলো হচ্ছে ভার্ব। এবং আমি একটা কথা বারবার বলি, যারা মনে করেন আমি ইংলিশের ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি সম্পর্কে আমার ভালো কনসেপ্ট নেই বলে আমি ইংলিশে কথা বলতে পারি না, হয়তো এটা আমার বড় একটা দুর্বলতা। ভোকাবুলারি বলতে একটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দেখেন এই ধরনেরই হয়, অর্থাৎ সার্টেন একটা সার্কেলের ভিতর সীমাবদ্ধ থাকে। আর সাবজেক্টের পরে যদি আপনি ভার্বটাকে ইউজ করতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট চলে আসে। তার মানে আমাদের প্রয়োজন হয় কি জানেন, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখা। ভার্ব সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। অর্থাৎ ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি পড়তে হয়, এবং এই ভার্বের ভোকাবুলারি গুলো ফর্ম মেনটেন করে পড়তে হয়। এক একটা ভার্বের আবার 5টা করে ফর্ম থাকে, একটা ভার্বের 5টা ফর্ম থাকে, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব বা ফরমেশন অফ ভার্ব, ভার্বের ফর্ম, ফর্মস অফ ভার্ব। এই ভার্বের ফর্ম ইট এর পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং, থার্ড পারসন ফর্ম বা V5 ইটস। সো এই যে ভার্বের যে ফর্ম, এই ফর্মগুলো আবার টেন্সের স্ট্রাকচার মেনটেন করে বসে থাকে এক একটা সেন্টেন্সে। এটা কেন বসে? যখন ইংলিশে কথা বলা হয় তখন টাইমের পরিবর্তন করতে হয়। এই টাইমের পরিবর্তনের জন্য আমার ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। টাইমের পরিবর্তন মানে কি? আই ইট এর বাংলা অর্থ হচ্ছে আমি খাই। আমি খাই, এখন আমি যদি বলি আমি খেয়েছিলাম, এটার ইংলিশ কি? এটা কি ইট দিয়ে বলতে পারবেন? পারবেন না। আপনার জানতে হবে ইটের পাস্ট ফর্ম এট। এই এট মানে খেয়েছিলাম, আমি খেয়েছিলাম। ঠিক আছে, তো এই ফর্ম যদি আমি না জানি তাহলে টাইমের পরিবর্তন করতে পারবো না, কথার পরিবর্তন করতে পারবো না। আর আমাদের ইংলিশে কথা বলতে না পারার মেইন কারণ হচ্ছে এইটা, আমরা কথার পরিবর্তন করতে পারি না। আমি ইনস্ট্যান্টলি বাংলায় যে কথাটা ভাবতেছি, ইংলিশে সেটা প্রকাশ করার জন্য আমি সেটাকে ইনস্ট্যান্টলি আমার মুখের উপর নিয়ে আসতে পারছি না। এই জন্যই আমি ইংলিশে কথা বলতে পারছি না। তো এইটা সম্ভব হয় টেন্স সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখলে। বাট টেন্স হচ্ছে, টেন্সের এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম থাকে। অর্থাৎ টেন্স বলতে মূলত ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়, তাহলে পারা যায়। আমি ভাত খেয়েছিলাম, এটা মনে করেন আমি জানি যে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু ইট মানে যে খাওয়া, এই খাওয়া শব্দটার পাস্ট ফর্ম যে এই এট, এইটা যদি আমি না জানি, আমার তো টেন্সের স্ট্রাকচার শিখে কোনো লাভ হবে না। আমার শিখতে হবে মূলত ভার্বের ফর্ম। তো যাই হোক, এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য আমার এক্সটেনশন লাগে। এই এক্সটেনশনে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে। এই জিনিসগুলো কি? কোন সেন্টেন্সের, মনে রাখবেন, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে অবজেক্ট লাগে। অবজেক্ট কাকে বলে? কোন সেন্টেন্সের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। কি বললাম? কোন সেন্টেন্স এর ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে আপনি প্রশ্ন করেন, তাহলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। হোয়াট অ্যান্ড হুম। সমস্ত ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে না। যেমন আমি খাই, কি খাই, একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট হতে পারে, একটা হতে পারে। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা আসে সেটাকে বলা হয় বস্তুবাচক অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। আর হুম দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা আসে সেটাকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ আমি খাই, কাকে খাই, ওই রকম কি মিলানো যায়? কাকে খাই, কি খাই বললে একরকম উত্তর আসে। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান, আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসে আপনি সেটা বসাবেন। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। এই রাইস, এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি, কি খেলি, মানুষ খেলে কি? উই প্লে ফুটবল, উই প্লে ক্রিকেট, উই প্লে চেস, যে কোনো একটা গেমের নাম মেনশন করেন। সো উই প্লে ফুটবল, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো, কি করো? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভ, সে চালায়, মানুষ চালায় কি? গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার। অর্থাৎ একটা সেন্টেন্সে আপনি যদি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট আপনার অটোমেটিক্যালি চলে আসবে। শি ড্রস, সে আঁকে। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। মানুষ আঁকে কি? ছবি আঁকে। দে গো, তারা যায়। এইবার একটু খেয়াল করেন তো, এই গোটাকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন তো, সে কি, তারা যায়, কি যায়, কাকে যায়, উত্তর মেলে? উত্তর কি আপনি মিলাতে পারবেন? ভেবে দেখেন, পারবেন না। আপনি যদি বলেন তারা কোথায় যায়, তাহলে উত্তরটা কি আসবে?
যে তারা স্কুলে যায়, তারা বাজারে যায়, যে কোনো একটা প্লেস ইন্ডিকেট করে এখানে, দে গো টু স্কুল। এই যে দে গো টু স্কুল লিখলাম না, এই টু স্কুলটা আমার কোনো অবজেক্ট না। অর্থাৎ এই জিনিস, এইগুলো আমার জানতে হয় যে অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব কোনটা, কমপ্লিমেন্ট কোনটা। কেন জানতে হয় জানেন? এই যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না সেই সেন্টেন্সের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়, এই গো শব্দটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এবং যে সেন্টেন্সের অবজেক্ট থাকে না সেই সেন্টেন্সকে কখনো প্যাসিভে চেঞ্জ করা যায় না। কেউ যদি আপনাকে এই সেন্টেন্সটা দিয়ে বলে যে এটার প্যাসিভ ভয়েস করো, তো এটা কখনো সম্ভব না। এই সেন্টেন্সে কখনোই প্যাসিভ করা যায় না। অর্থাৎ কি বিষয়টা কি, কোনো সেন্টেন্সের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা, হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করে উত্তর না পাওয়া যায়, তাহলে সেখানে অবজেক্ট থাকে না। অবজেক্ট যদি না থাকে তাহলে ভার্বের পরে একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য আমার এই অ্যাডভার্বিয়ালের ব্যবহার হয়। দেখেন কি বলছি, এই এক্সটেনশনের জায়গায় অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল বসে। এই অ্যাডভার্বিয়াল জিনিসটা কি, কোন সেন্টেন্সের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর কোন সেন্টেন্সের ভার্বকে আপনি যদি হাউ, কথাটা বোঝেন, হাউ, ওয়ার, হোয়েন অ্যান্ড ওয়াই, এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করেন, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এবং এই অ্যাডভার্বের ব্যবহার করে এই যে সেন্টেন্সগুলো আমি লিখছি, এই সেন্টেন্সগুলোকেও আরো বড় করা যায়, আরো লং করা যায়। অ্যাডভার্বের ব্যবহার করে একটা সেন্টেন্সকে লার্জ করা যায়, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়, একটা সেন্টেন্সে অতিরিক্ত তথ্য দেওয়া যায়। এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা স্ট্র্যাটেজি বা কৌশল। হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। যারা আমার ফ্রি ক্লাস গুলোতে ছিলেন, সেকেন্ড ফ্রি ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম। কি, দেখেন এই যে আমি ভাত খাই, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু দা ওয়ার্ক, হি ড্রাইভস এ কার। আমরা সাধারণত যখন ইংলিশে সেন্টেন্স, হ্যাঁ আসতেই বলছি, আমরা সাধারণত যখন ইংলিশে সেন্টেন্স প্র্যাকটিস করি বা সেন্টেন্স চর্চা করি, আমরা এই ধরনের ছোট ছোট সেন্টেন্স চর্চা করতে অভ্যস্ত বা প্র্যাকটিস করতে অভ্যস্ত। বাট আমরা কি একটা সেন্টেন্সকে লং করতে পারি না? একটা সেন্টেন্সের ভিতর কি এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? একটা সেন্টেন্সকে কি আমরা বড় করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? এই অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করা সম্ভব হয়। How is it possible? I eat rice. So you can see here that is the complete sentence, right? But এই জায়গা থেকে এই সেন্টেন্সটাকে আমরা আরো বড় করব, আমরা আরো লং করব। এবং সেটা কিভাবে করব? এই যে ইট যে শব্দটা আমার এখানে আছে, ইট মানে কি, খাওয়া। এই খাওয়া শব্দটাকে আপনি প্রশ্ন করেন, আমি যে খাই, আমি কি খাই? কি খাই? ভাত খাই। অর্থাৎ এই যে ভাত বা রাইস, এই রাইস শব্দটা হচ্ছে আমার অবজেক্ট। এইখান থেকে এই সেন্টেন্সটাকে আমি আরো মডিফাই করব। এই সেন্টেন্স এর ভিতরে আমি এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসবো। কিভাবে? এই ইট মানে এই যে খাওয়া, ভার্ব, এই ভার্বকে আপনি আবার কোশ্চেন করেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে। অর্থাৎ হাউ ডু আই ইট রাইস, আর হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান, আপনি কোশ্চেন করেন। এখন আমি যদি বলি যে আমি ভাত খাওয়ার সময় ধীরে সুস্থে ভাত খাই, স্লোলি ভাত খাই, স্লোলি ভাত খাই, বা ধীরে সুস্থে ভাত খাই, তাহলে আপনার ইংলিশটা কি হবে? আই ইট রাইস স্লোলি। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ আচরণ, বিহেভিয়ার। খাওয়ার সময় আপনি খান কিভাবে, আপনার আচরণটা কেমন। আমি স্লোলি খাই। আমার সেন্টেন্স কিন্তু একটু বড় হল, রাইসের এখানে ফুল স্টপ ছিল, বাট সেখান থেকে স্লোলি। আমি যে ভাত খাই, আমি কোথায় ভাত খাই, ওয়ার ডু আই ইট রাইস, আমি আমার রুমে বসে ভাত খাই। আই ইট রাইস স্লোলি অ্যাট মাই রুম। আমার ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে, বাট পেইড কোর্সে এটা ডিটেলস ব্যবহার আছে। আগে একটু বোঝেন, আমি আমার রুমে স্লোলি ভাত খাই। কোথায়? আমার রুমে খাই। এবার আপনি যে ভাত খান, আপনি কখন খান, এই ওয়েন দিয়ে প্রশ্ন করেন, ওয়েন ডু ইউ ইট রাইস। আমি দিনে 3 বার ভাত খাই, তাহলে আই ইট রাইস স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে। আমার সেন্টেন্সটা কিন্তু আরো একটু বড় হলো। আপনি যে ভাত খান, আপনি কেন ভাত খান, ওয়াই ডু ইউ ইট রাইস, হোয়াটস দ্য অ্যাকচুয়াল রিজন বিহাইন্ড দ্যাট। তখন আপনি কি বলতে পারেন? আমি ভাত খাই
ভাত খাওয়ার কারণটা কি? আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই। তাহলে ইংলিশে কি বলতে পারি? টু গেট এনার্জি ইন মাই বডি, অর্থাৎ আমার শরীরে শক্তি পেতে। গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে। তাহলে টু গেট এটা হচ্ছে ইনফিনিটিভ, না ভুল হবে না। এই টু গেট শব্দের পরিবর্তে ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে পারেন। ফর গেটিং, ফরের পর বা অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব থাকলে তার সঙ্গে আইএনজি বসাতে হয়, বা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মটা বসে এটাকে ইনফিনিটিভ বলে। অর্থাৎ টু গেট মানে পেতে, ফর গেটিং পাওয়ার জন্য, একই মিনিং দেয়। তাহলে আমার সেন্টেন্সটা কতটুকু ছিল? এই রাইসের এইখানেই ফুল স্টপ ছিল। এইখান থেকে একটা সেন্টেন্সকে আমি যে বডি পর্যন্ত নিয়ে আসছি কিভাবে? এই যে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্ব, এই ভার্বটাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে করে আমি এই সেন্টেন্সটাকে বড় করছি। অর্থাৎ এই যে স্লোলি যে কথাটা, এই শব্দটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম এটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day এইটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ রিজন। এই হোয়াই দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যায়, এবং এই অ্যাডভার্ব গুলো একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে। একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পর আগে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, দেন হোয়ার, দেন হোয়েন, দেন হয়। অর্থাৎ এটা হচ্ছে এম প্লাস পি প্লাস টি। এম পি টি মানে কি জানেন? প্লাস আর। ম্যানার, প্লেস, টাইম, রিজন। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এই অর্ডারটা মেনটেন করতে হয়। অর্থাৎ ম্যানার মানে কি? হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়। প্লেস মানে কি? ওয়ার দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়। টাইম মানে কি? ওয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়। রিজনটা কি? হয় দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়। তাহলে এই বিষয়টা কি বুঝতে পারছেন কিভাবে আমরা শর্ট সেন্টেন্স থেকে লং ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি? হাউ ক্যান উই মেক long English sentences? How can we add extra information in a particular sentences? By using, we can do it by using adverbial, by asking the question to the verb with how, where, when, and why. Have you understood what I have said? বোঝা যায় কথাগুলো? Yes, sir. It's a very sad. This correct, sir. Yeah. ম্যানার মানে আচরণ, অর্থাৎ হাউ কিভাবে আপনি একটা কাজ করেন, আপনি একটা বিষয় একটা জিনিস করেন, সেটা কিভাবে করেন, এটা হচ্ছে ম্যানার। আরেকটু বোঝেন, আমি আরেকটু বলি, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন একটু। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আপনি কিভাবে ফুটবল খেলেন? আমি খুবই দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে ফুটবল খেলি, কিলিয়ান এমবাপ্পের মতো দৌড়াই। অথবা আমি খুবই ভদ্রতার সাথে খেলি, আমরা বলি না ও একটা ভদ্র প্লেয়ার। আমি খেলার মাঠে ফাউল করি না, মারামারি করি না, আচ্ছা ইয়ে করি না। সো আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি politely, so that is my manner, that is my behavior, right? Very politely, and it is called adverb of manner. How can we get this phrasal word? Very politely, it is a phrasal word, and it is called adverbial phrase. And what kinds of adverb is it? It is mainly adverb of manner. How can we get it? We can get it by asking the question to verb with how. So we play football very politely. এবার where do you play football? where দিয়ে প্রশ্ন করেন, আপনি যে ফুটবল খেলেন কোথায় খেলেন? মানুষ কোথায় ফুটবল খেলে? মাঠে খেলে। So in the field. We play football politely in the field. এখন আমরা যে মাঠে ফুটবল খেলি, আমরা কখন ফুটবল খেলি? আমরা বিকাল বেলায় ফুটবল খেলি, জাস্ট অ্যাট আফটারনুন। বিকাল বেলায় ফুটবল খেলি। এই ইন দা ফিল্ড বা অ্যাট আফটারনুন, এই অ্যাট ইন কেন হলো, কিভাবে হলো, এগুলো আপনাদের এখন বুঝতে হবে না, এটা আমি পরে বলবো। প্রিপোজিশনের ডিটেলস ক্লাসে আমি এগুলো বুঝিয়ে দিব। এরপর দেখেন, আমরা যে ফুটবল খেলি কেন খেলি? আমি বলতে পারি ম্যাচ জেতার জন্য খেলি, আমি বলতে পারি আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, অথবা আমি বলতে পারি আমি শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি। জাস্ট আই ক্যান সে টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। অথবা কি বলতে পারি? ফর ডুইং, আমরা এই টু ডু এর পরিবর্তে আমরা এখানে ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এটা বলা যায়।
তাহলে এই সেন্টেন্সটা কতটুকু ছিল, এই ফুটবলের এইখানেই ফুল স্টপ ছিল, বাট এইখান থেকে এক্সারসাইজ পর্যন্ত আমি নিয়ে আসছি কিভাবে, অ্যাডভার্ব দিয়ে ভার্বকে কোশ্চেন করে। অর্থাৎ প্রথমে একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে এই ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন খেলি, কি খেলি, ফুটবল, দ্যাট ইজ অবজেক্ট। তারপর আবার হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আমি যে ক্রিকেট খেলি, কিভাবে খেলি, ভেরি পলাইটলি, সো ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য ফিল্ড, ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট আফটারনুন, ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ টাইম। To do or for doing physical exercise, it is called adverb of reason. So এইভাবে টাইম, প্লেস, ম্যানার, প্লেস, টাইম, রিজন আমাকে বসাতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সকে এইভাবে বড় করা যায় যে সেন্টেন্স গুলোতে এরকম ফাইনাইট ভার্ব থাকে বা অবজেক্ট থাকে। বোঝাতে পারছি আমি? আপনারা মিউট হয়ে গেছে, বুঝতে পারছেন আমি কি বললাম? যে সেন্টেন্স গুলোতে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে এইভাবে বড় করতে পারি। দেখেন, মূলত একবার হবে যে অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, হ্যাঁ, বাট এত কিছু লাগবে না। টাইম ওগুলো বুঝতে পারে। আপনি শুধু এটা মনে রাখেন, একটা সেন্টেন্স আমি যখন বড় করতে চাইবো, আমি যখন বড় করতে যাব, তখন আমি ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব। কি করব? ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? প্রথমে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করব, তারপরে হাউ, হোয়ার, হোয়েন, হয়। যদি প্রশ্ন করি, যে উত্তরটা আসবে সেটা আমার অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন সে গাড়ি চালায়, সে চালায়, ড্রাইভ মানে কি, চালানো। তাহলে সে কি চালায়, হট দিয়ে যদি প্রশ্ন করি, সে গাড়ি চালায়। প্রশ্ন প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে তারপরে অ্যান্সার যুক্ত করা হবে, হ্যাঁ নাকি? হ্যাঁ, সে কি চালায়, গাড়ি চালায়, তাহলে এটা আমার অবজেক্ট। এবার সে যে গাড়ি চালায়, সে কিভাবে গাড়ি চালায়, এই ড্রাইভকে আপনি হাউ দিয়ে প্রশ্ন করেন, হাউ ডাজ হি ড্রাইভ এ কার। সে কিভাবে একটা গাড়ি চালায়, হাউ ডাজ হি ড্রাইভ এ কার। তাহলে হি ড্রাইভস আ কার, আমি যদি বলি কেয়ারফুলি, সে কেয়ারফুলি গাড়ি চালায়, এটাকে আমি কি বলবো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার সে যে গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়? সে রাস্তায় গাড়ি চালায়, তাই না? মানুষ চালায় কোথায়? রাস্তায়। অন দা রোড, অথবা এখানে আমি বলতে পারি অন দা বিজি রোড। হ্যাঁ, তাহলে কেয়ারফুলি চালায়, তাহলে কেয়ারফুলি কেমন জায়গায় চালায়? হি ড্রাইভস আ কার কেয়ারফুলি অন দ্য বিজি রোড। এইভাবে আমি প্লেসটাকে মেনশন করলাম। সে যে বিজি রোডে গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং। অর্থাৎ কখন দিয়ে আমি প্রশ্ন করলাম, এটাকে বলা অ্যাডভার্ব অফ টাইম। সে যে গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? সে টাকা উপার্জন করার জন্য, টাকা ইনকাম করার জন্য গাড়ি চালায়। জাস্ট ইউ ক্যান সে টু আর্ন, অর্থাৎ এটা হচ্ছে রিজন, আমার কারণটা কি। হয় যে প্রশ্ন করলে পাওয়া যায় টু আর্ন মানি, অথবা টু আর্ন এর পরিবর্তে বলা যায় ফর আর্নিং মানি। এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করা যায়। একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায় যদি একটা সেন্টেন্সের ভার্বকে এই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, তাহলে সেন্টেন্স বড় হয়। এবং এটা রাইটিং ডেভেলপ করার একটা লাস্ট যেটা effective আর্ন skills। মানি, এটা কি বোঝানো হচ্ছে? ফর মানে জন্য, আর্ন মানে কি, উপার্জন করা। তাহলে ফর আর্নিং, ফরের পর ভার্বের সঙ্গে আইএনজি, টাকা উপার্জন করার জন্য। টাইম, টাইমের পরে কি মেনশন করা হয়েছে? রিজন, এটাকে বলে রিজন, কারণ। কারণ হয় হ্যাপেন, কেন ঘটে, সে গাড়ি চালায়, কেন চালায়, তার চালানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে টাকা উপার্জন করা। বুঝতে পারছেন? সে ফুটবল খেলে, কেন খেলে, খেলার কারণটা কি? শরীরটাকে ফিট রাখার জন্য বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলে। আমি ভাত খাই, কেন খাই? আমার শরীরে শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। আমার কথা কি বুঝতে পারছেন? লাস্টেরটা কি? হয়। তাহলে স্যার, তার মানে আমার একটা সেন্টেন্স বড় করতে হলে ভার্বকে কোশ্চেন করে করে পরে বড় করতে হবে। হ্যাঁ, ভার্বকে কোশ্চেন করে করে বড় করতে হবে। তাহলে অনেক ভালো একটা কৌশল না এটা? টাইম। হ্যাঁ, অনেক ভালো একটা স্ট্র্যাটেজি না? একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি না? আগে শিখছেন কখনো এটা? সিকোয়েন্স না মানলে কি হবে? যেমন আমার সিকোয়েন্স না মানলে নিয়ে আসি উইথ সিকোয়েন্স না মানলে গ্রামাটিক্যালি অর্ডার মেনটেন করা হবে না রাইটিং এর ক্ষেত্রে। আপনি যদি কোনো প্রফেশনাল রাইটিং সলভ করতে যান, কোনো প্রফেশনাল রাইটিং এর ক্ষেত্রে আপনার এক্সামিনার যখন আপনার খাতাটা দেখবে,
এই সিকোয়েন্স মেনটেন না করলে সেখানে ভালো মার্ক আসে না। এই ছাড়া আর কিছু না। স্পিকিং এর ক্ষেত্রে সিকোয়েন্স না মেনটেন করলেও চলে, কারণ স্পিকিং কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশনাল ল্যাঙ্গুয়েজ। একজনের কথা আরেকজনকে বোঝাতে পারলে হলো, সেখানে গ্রামাটিক্যাল মিস্টেক হলেও অতটা বেশি প্রবলেম হয় না। বাট আপনি যদি প্রফেশনাল হতে চান, আপনাকে এই সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে, এগোতে হবে। বুঝতে পেরেছেন জাকির হুসাইন? আচ্ছা স্যার, আমি যদি ওইটা বলি প্লে ফুটবল ইন দা ফিল্ড ভেরি পোলাইটলি, হুম। তাহলে ওইটা কি ভুল হবে? না, ভুল কেন হবে? অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো পজিশনে ব্যবহার করা যায়। অ্যাডভার্ব যদি আপনি ব্যবহার করেন, এ সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়। আপনি যদি এই 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 মানে ভেরি পলাইটলি যদি আপনি একদম শুরুতেও বলেন যে ভেরি পলাইটলি উই প্লে ফুটবল ইন দা ফিল্ড, তাও আমার ভুল না, সেন্টেন্সের মিনিং এর চেঞ্জ হয় না। সেন্টেন্স ভুল। আমাদের সেন্টেন্সের ফার্স্টে ইন দা আফটার হ্যাঁ, প্লে ফুটবল ভেরি পোলাইটলি ওইটা তো বলা যায়। হ্যাঁ, সবই বসাতে পারবেন, কোনো সমস্যা না। কিন্তু এই যেটা আমি লিখলাম এটা হচ্ছে কারেক্ট অর্ডার। গ্রামাটিক্যালি মেনটেন করতে গেলে, অর্ডার মেনটেন করতে গেলে এই অর্ডারটা মেনটেন করে সেন্টেন্স লিখতে হয়। বুঝতে পারছেন? প্রফেশনাল রাইটিং এ এইভাবে লিখলে তাহলে ভুল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা বা পসিবিলিটি থাকে না। একটা সেন্টেন্স মেইনলি ভুল হয় কোন জায়গার ভুলে জানেন? ভার্বের এই জায়গাটার যদি ভুল হয় তাহলে সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যায়। টাইমিং এ যদি আপনার ভুল হয় তাহলে সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যায়। একটা সেন্টেন্সের মেইন অংশ কি, মেইন পার্ট কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ নাউন, প্রোনাউন আর ভার্ব একটা সেন্টেন্সের মেইন পার্ট অফ স্পিচ। এই নাউন, প্রোনাউন আর ভার্ব, অর্থাৎ আমাদের একটা টপিক থাকে না ইংলিশে, দেখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে, এই টপিকটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে, কনসেপ্ট থাকলে আমি পড়াবো আপনাদের, তাহলে সেন্টেন্সের কোনো এরর হয় না, মিস্টেক হয় না। আর বাকি যত পার্ট অফ স্পিচ আছে, সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরা সবই বাড়তি অংশ। এরা সবাই এই নাউন, প্রোনাউন আর ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে মডিফাই করে, এদেরকে বাড়িয়ে বলে, এদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, প্রেপোজিশনও নাউন প্রোনাউনের আগে বসে। অ্যাডভার্ব মেইনলি ভার্বকে মডিফাই করে, বাট অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে, ইভেন প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, একটা হোল সেন্টেন্সকে সেটা মডিফাই করতে পারে। অর্থাৎ একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় অ্যাডভার্ব বসানো যেতে পারে, কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনের জন্য বসে না, নাউন প্রোনাউনকে মডিফাই করে না। এগুলো যখন পার্ট অফ স্পিচে ডিটেলস দেখাবো তখন আপনারা এটা শিখতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমার সেন্টেন্স এরর বা, এটা তো আমি আপনাদের একটা দিক দেখালাম যে কিভাবে একটা সেন্টেন্সকে লম্বা করতে হয়। একটা সেন্টেন্সকে আপনি টেনে লম্বা করবেন কিভাবে, বড় করবেন কিভাবে, কিভাবে একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন আনবেন। আমরা যে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, কথা বলে থেমে যাই, একটার পর আরেকটা কথা অনর্গল বলতে পারি না, বাংলায় কিছু কথা আমি ভাবতেছি বাট ইংলিশে নিয়ে আসতে পারতেছি না, তার জন্য আমার এই যেটা আমি দেখালাম এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হয়। আমি সাবজেক্ট নিব, ভার্ব নিব, দেন ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোর্সিং করতে থাকবো, আমার সেন্টেন্স বড় হতে থাকবে, আমি এক্সট্রা ইনফরমেশন পেতে থাকবো। সবাই বুঝতে পারছেন কি বললাম? এটা আমার একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে, আমি দেখাই আপনাদের। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু দেখাই, খেয়াল করেন। আমার আরেকটা যে সাইড সেটা হচ্ছে, এটা তো আমি দেখালাম সেন্টেন্স কিভাবে বড় হয়। ও, আরেকটা কথা আমি বলে রাখি, তাহলে অবজেক্ট জিনিসটা কি? যেখানে আমার ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। আর অ্যাডভার্ব জিনিসটা কি? এই যেটা স্ট্রাকচারে যেটা লিখছি, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এইখানে দেখেন এই মাঝে আমি আরেকটা ওয়ার্ড লিখছি, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, মানে সাবজেক্ট এবং এই এক্সটেনশনের পার্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স গুলো কখনোই এরকম বড় করা যায় না কিন্তু, ঠিক আছে? অর্থাৎ অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোকে বলা হয় বি ভার্ব। কি বললাম? এই অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, এই ভার্ব গুলো যে সেন্টেন্সে মেইন ভার্ব হিসাবে বসে তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এছাড়াও কিছু ভার্ব আছে যেগুলোকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলে, যে ভার্ব গুলো এই অ্যাম, ইজ আর ওয়াজ আর কে রিপ্লেস করে বসতে পারে, মিনিং চেঞ্জ হয় না, সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে একটা লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করে। কেমন সেটা? আমরা এরকম ধরনের কথা বলি না, হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। এখানে যে হি, সেই ফার্মার, এই সেন্টেন্সটা এখানেই ফুল স্টপ, এর থেকে আর বড় করা যায় না। এই এই যে এ ফার্মাল লিখলাম, এটা কোনো অবজেক্টও না,
কোনো অ্যাডভার্বও না। এই সেন্টেন্সের ভার্বটা কি? ইজ। এই ইজটাকে আপনি কি এইভাবে প্রশ্ন করতে পারবেন যে সে কৃষক, কিভাবে কৃষক, কোথায় কৃষক, কখন কৃষক? এরকম ভাবে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসে বা মিলানো যায় কোনো কিছু? হয়? হয় না। অর্থাৎ এটাকে কিন্তু এরকম ডাব্লিউএইচ অর দ্বারা কোশ্চেন করে বাড়াতে পারবেন না। এই ধরনের সেন্টেন্স গুলো এইখানেই শেষ। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সো এই যে আই সেই স্টুডেন্ট, যে হি সেই ফার্মার, অর্থাৎ যে সকল সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসাবে বসে সেই সেন্টেন্স গুলো মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে পরিপূরক। হি ওয়াজ আ ইউটিউবার, সে একজন ইউটিউবার ছিল। যে হি সেই ইউটিউবার। এখন এই মেইন ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ আর ছাড়াও কিছু কিছু ফাইনাইট ভার্ব আছে যেগুলো এই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়। সেটা কি? যেমন মনে করেন এই অজের পরিবর্তে আমি যদি বলি হি বিকেম আ ইউটিউবার, এর মানে কি? সে একজন ইউটিউবার হয়েছিল, মানে সে একজন ইউটিউবার ছিল। অর্থাৎ এই ওয়াজ আর বিকেম সেম মিনিং দেয়। অর্থাৎ বি ভার্বকে রিপ্লেস করতে পারে এমন কোনো ভার্ব যদি আপনি বসাতে পারেন এবং সেন্টেন্স যদি ঠিক থাকে, সাবজেক্ট এবং এই অবজেক্টের এই জায়গাটা যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। তো এরকম বিকেম, লুক, লাইক, অ্যাপিয়ার, সিমস এরকম কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোকে এই বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। তো কমপ্লিমেন্ট মূলত এইটা আমি এটা দেখাই দিলাম, এটা অতটা প্রয়োজন হয় না। জাস্ট এই স্ট্রাকচারে আমি লিখছি যে এক্সটেনশনের জায়গায় অবজেক্ট থাকে, অ্যাডভার্ব থাকে অথবা কমপ্লিমেন্ট থাকে। তো অবজেক্ট আর অ্যাডভার্ব কি সেটা তো আমি বুঝাতে পারলাম। এই রাইস আমার অবজেক্ট, এই পাশে এগুলো সব আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে সেন্টেন্স গুলোতে মেইন ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, যে সেন্টেন্স গুলোতে যে সাবজেক্ট থাকে সেই অবজেক্ট থাকে, ওগুলো কিন্তু আর বড় করা যায় না বা ওগুলোকে ওই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা যায় না। এবং এই কমপ্লিমেন্ট দুই ধরনের হয়, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন এই ফার্মার বা স্টুডেন্ট এগুলো হচ্ছে নাউন, কিন্তু আমি যদি বলতাম যে শি ইজ হ্যাপি, সে খুবই খুশি, সেই হ্যাপি, যে শি সেই মানুষটাই হ্যাপি, সেটা আবার একটা অ্যাডজেক্টিভ। সো এটাকে বলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এই হচ্ছে মেইন বিষয়। তো এটা নিয়ে পরে আমি আরো কথা বলবো, গ্রামেটিক্যাল ফাংশন এটা। এখন আমি মেইনলি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা দিক তো আপনাদের দেখালাম যে কিভাবে একটা সেন্টেন্স বড় হয় বা লম্বা হয়। আরেকটা বিষয় আমাকে বুঝতে হবে, অর্থাৎ আমরা, আপনারা এই যে আমার এখানে ইংলিশটা শিখতে আসছেন, মেইন পারপাস বা আপনাদের মেইন টার্গেট হচ্ছে স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলা শেখা। সো হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্রপারলি অর ফ্লুয়েন্টলি? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ব্যারিয়ার বিহাইন্ড স্পিকিং ইংলিশ? মূল বাধাটা কোনটা এটার পিছনে? Why we cannot speak in English properly? The main reason is we cannot put the correct form of verb according to our meaning. Whatever you want to express in English, if you think it in Bengali firstly, but you cannot convert it into English by using correct form of verb. What is that? এইখানে আমি যে সেন্টেন্স গুলো লিখছি, আমার কথাটা বুঝবেন, এই সেন্টেন্স গুলোর একটা টাইমিং থাকে। টাইমিংটা কি? সাবজেক্ট হচ্ছে এই যে আই, উই, ইউ, হি, সি, এগুলো সাবজেক্ট। এরপরে এই যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, এগুলো হচ্ছে আমার ভার্ব। আপনারা দেখছেন এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছে, এগুলো ভার্ব। তারপরে আমার আছে অবজেক্ট। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স আপনি মনে রাখবেন সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হবে। বাংলা সেন্টেন্সে কিন্তু ভার্ব লাস্টে বসে। আমি যেগুলো বাংলায় ট্রান্সলেশন করি, আমি ভাত খাই, ইট মানে খাওয়া, খাওয়া কথাটা কিন্তু ভাতের পরে যায়, বাংলায় আই এর পরে ভাতটা আসে, আমি ভাত, কিন্তু ইংলিশে ভাতটা থাকে লাস্টে, আমি খাই ভাত। এরকম হচ্ছে ইংলিশে। অর্থাৎ ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা সবসময় মনে রাখবেন, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, দেন আমি অবজেক্ট বসাবো। এখন আরেকটা যে বিষয় আমি মেইনলি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে মূলত এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখছি, আপনারা যে সেন্টেন্স গুলো এখানে দেখছেন, এই সেন্টেন্স গুলোর একটা টাইমিং আছে, একটা বাংলা অর্থ আছে। এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থ কি? আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজিতে কথা বলে। অর্থাৎ কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে, প্রতিদিন করে, রেগুলার ওয়েতে করে, একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এখানে ডেসক্রাইব করা হচ্ছে, যেগুলো কোন টেন্সের আন্ডারে পড়ে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং ডেফিনেশন হচ্ছে কোন একটা কাজ প্রতিদিন হয়, রেগুলার হয়, নিত্য নৈমিত্তিক ঘটে থাকে, অভ্যাসগত কোনো কাজ বা হ্যাবিচুয়াল কোনো কাজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে আমার প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, যেখানে আমার কেমন টাইমিং দিচ্ছে, একটা কাজ প্রতিদিন হয় বা রেগুলার হইতে হয়। বাট when you will communicate with others people in English, when you will make a conversation with someone or foreigner, you have to change your thought, you have to change your sense or time. How can you do that? You can be able to do it by changing the correct forms of verb according to actual structure of tense. I mean, when you will speak in front of audience or people, you cannot speak on an unstable position. You have to change your sense, you have to change your time in practical conversation or practical speaking. But how can you do that? আমাকে সময়ের চেঞ্জ করতে হবে। আমি ভাত খাই, কেউ যদি বলে আপনি কি ভাত খেয়েছিলেন, না আমি খাইনি, আমি খাবো, না আমি খাইতেছি, আমি তো সকাল থেকেই খাচ্ছি, না আমি এখনো খাইনি বাট আমি খেতে থাকবো। সেই যে খাই, খেয়েছিলাম, খাবো, খাইতেছি, খাচ্ছিলাম, খেতে থাকবো, ইট মানে খাওয়া। এই খাওয়া কথাটাকে আমি কতগুলো টাইমে, কত ভাবে, কত দিকে নিতে পারি বা বলতে পারি, এটা আমরা বাংলায় বলি, বাট ইংলিশে ইনস্ট্যান্টলি আমাদের মুখে আনতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না, আমাদের সেন্টেন্স তৈরিতে ভুল হয়। তো এইটা করার জন্য আমরা জানি, অর্থাৎ এই টাইমের পরিবর্তনের জন্য আমরা জানি টেন্স শিখতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 3 প্রকার টেন্স আছে, আপনারা জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আপনারা অনেকেই জানেন। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। 12টা টেন্সের স্ট্রাকচার মানে 12 ধরনের ভার্বের ফর্ম আমার বসাতে হয়। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 দিকে, 12 ভাবে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। এইটা বলার জন্যই আমরা টেন্স শিখি। বাট টেন্সের যে 12টা স্ট্রাকচার, এই 12টা স্ট্রাকচার মূলত কি জানেন? এই 12টা স্ট্রাকচারের ভিতরে মূলত আমার এক এক টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্মের চেঞ্জ করানো আছে। টেন্সের স্ট্রাকচার যদি আমি আপনাকে দেখাই, সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটা কথা বলি, যারা আমার এই ফ্রি ক্লাসে ছিলেন, আমি আপনাদের একটা কনভারসেশন দেখাইছিলাম। মনে করেন আমার এই ইট, প্রথম ভার্বটা কি ছিল? ইট। ইট মানে খাওয়া। কথাটা একটু বোঝেন, আমরা কথা বলতে পারি না কেন? এই যে ইট, ইট মানে খাওয়া। এই খাওয়া কথাটাকে আমি কত ভাবে, কতগুলো ওয়েতে, কত দিকে নিতে পারি বা বলতে পারি। এখন দুইজন মানুষের ভিতর মনে করেন একটা কথোপকথন বা একটা স্যাম্পল কনভারসেশন হচ্ছে, এ এবং বি, দুইজন মানুষ। এ বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? আমার কথাটা একটু বুঝবেন। এ বি কে বলছে তুমি কি রাতে ভাত খেয়েছো? এটা কোন টেন্সের ভিতর যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি লিখলাম। এবার বি বলছে যে আমি রাতে ভাত খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? তুমি কি এখন ভাত খাইতেছো? মনে করেন আপনি আমার ক্লাস করছেন, আপনি একটা মেসে থাকেন, আপনার একটা ফ্রেন্ড আপনার পাশে আছে। এখন আপনি জানেন না সে খেয়েছে কিনা, আপনি ক্লাসের ভিতর ছিলেন, ক্লাসটা শেষ করে উঠে আপনি তাকে ডাকছেন যে এই বন্ধু তুমি কি ভাত খেয়েছো রাতে? এখন সে বলছে যে আমি এখনো খাইনি, তুমি কি এখন খাইতেছো? সে আবার আপনাকে বলছে, হ্যাঁ, যে আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি এখনো ভাত খাইনি। এখানে আপনি একটা ইয়েট বলতে পারেন, জাস্ট আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এবার বলছে তুমি কি এখন খাচ্ছো? অর্থাৎ আর ইউ ইটিং, দেখেন, আর ইউ ইটিং রাইস নাও? অর্থাৎ তুমি কি এখন ভাত খাচ্ছো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি এখন খাইতেছো বা খাচ্ছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এ বলছে যে আমি দুপুরে অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, আমি দুপুরে অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, তাই আমি আর রাতে খাবো না। হ্যাঁ, কে বলছে? আই এট। খেয়াল করেন, আই এট।
too much in the lunch, অর্থাৎ লাঞ্চে আমি অনেক খেয়ে ফেলেছি বা অনেক খেয়েছিলাম। ফর দ্যাট রিজন I will not eat now. আমি এখন ভাত খাবো না। I will not eat rice now. আমি এখন ভাত খাবো না। এখন দেখেন এই যে এ এবং বি দুইটা মানুষের ভিতরে আমি এই যে একটা শর্ট কনভারসেশন লিখলাম, এখানে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। ভার্বটা কি? ইট। ইট মানে খাওয়া। বাট এই খাওয়া কথাটাকে আমি কত ভাবে প্রকাশ করলাম দেখেন তো। কোথাও লিখছি ইটেন, EATEN, কোথাও লিখছি আবার ইটিং, আবার কোথাও লিখছি ATE, আবার কোথাও লিখছি এই যে উইল ইট বা উইল নট ইট। এই যে ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে বিভিন্ন ফর্মে নেওয়া। এই ইটের পাস্ট ফর্ম এট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং, এর থার্ড পারসন ফর্ম ইটস। আমি যদি ফিউচারে কথা বলি তাহলে উইল প্লাস B1 অর্থাৎ উইল ইট, এটা আমার ফিউচার। সো এইভাবে একটা ভার্বে টোটাল, এটা লাস্টেরটা এটা হয় না, মানে টোটাল 5টা ফর্ম থাকে। মানে আমাদের গতানুগতিক গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই ভার্বের ফর্ম সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি কখনো কথার পরিবর্তন করতে পারবেন না। আপনি যখন প্র্যাকটিক্যালি একটা মানুষের সঙ্গে ইংলিশে স্পিকিং করতে যাবেন, কনভারসেশন করতে যাবেন, কথা বলতে যাবেন, আপনার টাইমের পরিবর্তন করতে হবে। একটা কথাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সময় মেনটেন করে বলতে হয়, এটা সিচুয়েশনে চলে আসে। সেটা বলার জন্য আমরা টেন্স শিখি। বাট টেন্সটা মূলত ভার্বের ফর্মের চেয়ে, এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে। দেখেন কোথাও ইটেন, কোথাও ইটিং, কোথাও এট, কোথাও উইল ইট। এইভাবে আমাকে ভার্বের ফর্মটাকে মূলত চেঞ্জ করে সেন্টেন্সের টাইমের পরিবর্তন হয় বা অর্থের পরিবর্তন হয়। প্র্যাকটিক্যালি কনভারসেশন করতে গেলে এরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে কথা বলা যায় না। এইটার জন্যই আমরা টেন্স শিখি। বাট যেটা আমি বারবার বলছি, টেন্সের স্ট্রাকচার মূলত কি? টেন্সের স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ আপনাদের এই ভার্বের ফর্মের চেঞ্জটা কিভাবে করতে হয় বা এই ভার্বের ফর্মগুলোর যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস আমি আপনাদের করাবো যখন আমি টেন্সের ক্লাসে আসবো। আজকে জাস্ট যেহেতু ফার্স্ট ক্লাস করছেন, ওরিয়েন্টেশন ক্লাস, অতটা চাপ নেওয়ার দরকার নেই। শুধুমাত্র এতটুকু জেনে রাখেন যে ইংরেজি শেখার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়, কোন কোন বিষয়গুলো আমাদের লাগবে, কেন আমরা ইংরেজি পারি না, কোথায় প্রবলেম ফেস করি। অর্থাৎ আমি আপনাদের এখানে তাহলে 2টা বিষয় বললাম। প্রথমে একটা বিষয় দেখিয়েছিলাম কিভাবে লং সেন্টেন্স তৈরি করতে হয়, একটা সেন্টেন্সকে কিভাবে বড় করতে হয় বা লম্বা করতে হয়, অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে WH অর দিয়ে কোর্সেন করে একটা সেন্টেন্সকে টেনে লম্বা করা যায়। আরেকটা বিষয় কি, এই যে এখন যেটা নিয়ে আমি কথা বলছি, এই জিনিসটা কি? এইটা হচ্ছে একটা সেন্টেন্সকে কিভাবে ঘুরাতে হয়, কিভাবে ঘুরানো যায়। ঘুরানো যায় মানে কি? কিভাবে টাইমের পরিবর্তন করতে হয়, কিভাবে একটা পার্টিকুলার কথাকে বিভিন্ন ওয়েতে আমার নিয়ে যেতে হয়। অর্থাৎ এখানে একটু বোঝেন, আমি যদি বলি যে হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এই ড্রাইভ মানে চালানো। এই ড্রাইভের পরিবর্তে আমি যদি বলি হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালিয়েছিল। এই হিটা আমার সাবজেক্ট, কারটা আমার অবজেক্ট। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য, আমার মুখের ভাষার যে পরিবর্তন, একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা মেইনলি আমরা ফেস করি, সেটা কোথায়? সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সেই জায়গাটাতে। সেই ভার্বটাকে সঠিক টাইম মেনটেন করে, সঠিক টেন্স মেনটেন করে আমি বসাতে পারি না। তাহলে হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। তো কথার পরিবর্তনটা কিভাবে হয়ে যাচ্ছে? ভার্বের ফর্মের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের কথার পরিবর্তন হয়ে যাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এই দেখেন আমি অলরেডি 7টা ফর্ম লিখে ফেলছি। 7টা ফর্ম মানে কি? 7টা টেন্স আমার লেখা হয়ে গেছে। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্ব দিয়ে, এই ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আমি অলরেডি 7 ভাবে বলে ফেলছি। এরকম আপনার যদি টেন্স জানা থাকে, একটা কথাকে 12টা ওয়েতে, 12 দিকে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। তাহলে এই হ্যাজের জায়গায় আপনি যদি বলেন হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। সে হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। তো এগুলো আমি আর লিখলাম না, এত প্রয়োজন হয় না। টেন্স বলতে
তিনটা কন্টিনিউয়াস, তিনটা ইনডিফিনিট বা প্রেজেন্টের পারফেক্ট জানলেই হয়ে যায়। 12টা টেন্স পড়ে বোঝা বাড়ানোর দরকার নেই, সব টেন্সের দরকার হয় না প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশন, এইগুলো জানলেই হয়। বাট এই যে 12টা টেন্স বা এই যে 7টা আমি এখানে দেখালাম, এগুলো আমরা কেন করতেছি? কি বললাম যে আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন, কারোর সঙ্গে কমিউনিকেশন করতে যাবেন, আপনার কথার পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা মূলত ভিতরে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে হয়। টেন্সের স্ট্রাকচার মেনটেন করে ভার্বটাকে পরিবর্তন করতে হয়। কোথাও ড্রাইভস, কোথাও ড্রপ, কোথাও উইল ড্রাইভ, কোথাও ইজ ড্রাইভিং, এগুলো টেন্সের সঙ্গে ভার্বের ফর্মগুলো কানেক্ট হয়ে টাইমের পরিবর্তন হচ্ছে। সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায়, অবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গায়। বাট টেন্স আছে আমার সর্বোচ্চ 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে আমি 12 ধরনের কথা বলতে পারি, একটা কথাকে 12 ভাবে 12 দিকে নিতে পারি বা বলতে পারি। কিন্তু এই 12টা স্ট্রাকচার আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। এর জন্য আমাদের আরো শেখা লাগে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। অর্থাৎ শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ চিন্তা ভাবনা প্রকাশ করতে পারি না। আমি যদি আপনাকে বলি যে সে গাড়ি চালাইতো, এটা আপনি কোন টেন্সের ভিতর নেবেন বলতে পারেন কেউ? সে গাড়ি চালাইতো কোন টেন্স হবে? পাস্ট টেন্স কি মনে হতে পারে? বেটার ইংলিশ কি? হি ড্রোভ এ কার, এর মানে হচ্ছে সে গাড়ি চালিয়েছিল। এখন আমি বলছি যে সে গাড়ি চালাতো, কোন টেন্স হতে পারে বা কি হতে পারে ইংলিশটা? কোন টেন্সের ভিতরে আমি হি, না, হি ওয়াজ ড্রাইভিং এ কার মানে সে গাড়ি চালাচ্ছিল। দেখেন আমি যদি পাস্টে টেন্সের কথা বলি, তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট বা পাস্ট কন্টিনিউয়াস যে টেন্স বলেন না, রাইট, হি ইউজ টু ড্রাইভ এ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ এ কার। তাহলে এই যে ইউজ টু কথাটা, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। ইউজ টু একটা ফ্রেজাল ভার্ব, এটাকে মডাল অক্সিলারির মধ্যে নেওয়া হয়। অর্থাৎ শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। আমি যদি বলি তার গাড়ি চালানোর কথা, বা তাকে আজ গাড়ি চালাতে হবে, বা তার আজ গাড়ি চালানোর কথা ছিল, বা তার গাড়ি চালানো উচিত, বা তাকে গাড়ি চালাতে হয়েছিল, এই যে কথাগুলো আমি বলছি বাংলায়, এই কথাগুলো আপনি যখন ইংলিশে ডেসক্রাইব করতে যাবেন, কোনো টেন্সের ফর্ম দিয়ে, কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে আপনি এগুলো ডেসক্রাইব করতে পারবেন না। তো এর জন্য আপনার জানতে হবে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এটা কেন জানতে হয়? আমরা শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়ে মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করতে পারি না, ডেসক্রাইব করতে পারি না। মনের হোল সেন্স বা থটটাকে আরো এক্সপ্লোর করতে গেলে, আরো এক্সপান্ড করতে গেলে আমার এই মডাল ভার্বের ব্যবহার জানতে হবে, না হলে আমি আটকে যাব। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এম, ইজ, আর, ওয়াজ, গোয়িং টু, সাপোজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো তো বললাম। 18টা মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আপনি যদি জানেন, 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 18টা ওয়েতে, 18 ভাবে, 18 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ এই যে ড্রাইভ, আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। এই ক্যানের পরিবর্তে আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, এটাও মডাল ভার্ব, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হ্যাঁ, তাহলে হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি আমি যদি বলি এখানে ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। অর্থাৎ আমি যেটা বলছি যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টা মডাল এবং সেমি মডাল ভার্ব, টোটাল 30টার মতো স্ট্রাকচার হয়তো হবে। 30টার মতো স্ট্রাকচার মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে, এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে 30 দিকে, 30 ভাবে, 30টা ওয়েতে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন
যদি টেন্স, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানেন। তাহলে কি হবে? তাহলে আপনার মনের সম্পূর্ণ ভাবটাকে আপনি প্রকাশ করতে পারবেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু এক্সপ্রেস ইট ইন ইংলিশ। এর বাইরে ইংরেজি শেখার জন্য আর কোনো ধরনের স্ট্রাকচার কিছুরই প্রয়োজন হয় না। অনেক জায়গায় আছে দেখেন না, ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 120টা স্ট্রাকচার, এটা ওটা, কোনো কিছুই লাগে না। টেন্স, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানা থাকলে যে কোনো কথা ইংলিশে বলা যায়, যে কোনো কিছু বাংলায় ভেবে ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে কনভার্ট করা যায়। সেটার জন্য আমার কি কি শেখা লাগবে? সেটার জন্য আমার যে বিষয়গুলো শেখা লাগবে সেটা হচ্ছে, প্রথমত বলছি যে ভার্বের ফর্মস অফ ভার্ব। কারণ টেন্সের সেন্টেন্স করতে গেলে এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসাতে হয়। 2 নাম্বার হচ্ছে টেন্সের ব্যবহার। 3 নাম্বার হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার। আরেকটা বিষয় আমার জানতে হয়, এই টেন্স, মডাল, সেমি মডাল যে সেন্টেন্স গুলো আমরা করি, এগুলোর একটা রিভার্স স্ট্রাকচার থাকে। প্রত্যেকটা টেন্সের একটা প্যাসিভের স্ট্রাকচার আছে, প্রত্যেকটা মডালের একটা প্যাসিভের স্ট্রাকচার আছে, প্রত্যেকটা সেমি মডালের একটা প্যাসিভের স্ট্রাকচার আছে। তো এই প্যাসিভ ভয়েস সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। যারা ফ্রি ক্লাস করছিলেন, ফ্রি ক্লাসে প্যাসিভ ভয়েস শিখাইছিলাম, এই পেইড কোর্সেও শিখাবো, অনেক ভালোভাবে শিখাবো। তো এই যে 4টা পয়েন্ট আমি এখানে লিখলাম, এই 4টা পয়েন্ট সম্পর্কে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন, যে কোনো ধরনের প্রবলেম আপনি সলভ করতে পারবেন। আপনার স্পিকিং বা রাইটিং এর কোনো সমস্যা থাকবে না, যদি এই 4টা পয়েন্ট সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। ইংলিশ শেখার জন্য, কথা বলার জন্য, রাইটিং এ এক্সপার্ট হওয়ার জন্য এর থেকে বেশি কিছু লাগে না। এর সাথে আর একটা বিষয় অ্যাডজাস্ট করতে হয়, সেটা আমি নেক্সট ক্লাস থেকে সবার প্রথমেই পড়াবো। সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচের ব্যবহার জানলে কি হয়, এই ল্যাঙ্গুয়েজটার ফাউন্ডেশন হচ্ছে পার্ট অফ স্পিচ। তাহলে একদমই ইংলিশে প্রফেশনাল হওয়া যায়, মিস্টেক বা এরর ছাড়া ইংলিশে কথা বলা যায়। এই যে 5টা পয়েন্ট আমি এখানে লিখলাম না, এর বাইরে সত্যি কথা বলতে আপনার যদি এই 5টা পয়েন্ট সম্পর্কে ধারণা থাকে, ইংরেজিতে কথা বলার জন্য বা ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে জানার জন্য এর বাইরে আর কিছু লাগে না। এই 5টা পয়েন্ট সম্পর্কে একটা কনসেপ্ট নিয়ে আপনি রেগুলার ওয়েতে স্পিকিং প্র্যাকটিস করেন, 10 দিন স্পিকিং প্র্যাকটিস করেন, 11 দিনের মাথায় আপনি দেখবেন আপনি কনফিডেন্টের সঙ্গে না দেখে আয়নার দিকে তাকিয়ে নিজে যে কোনো টপিকের উপর ইংলিশে কথা বলতে পারছেন। বাট এই জায়গাগুলোই আমরা প্র্যাকটিক্যালি কখনো শিখে আসিনি, এজন্য 10 বছর, 12 বছর, 20 বছর হয়ে গেছে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম, বা কি কি দেখালাম, কি কি আলোচনা করলাম? আমি আমি আমার কথা শোনা যায়? হ্যাঁ, শাকিল আহমেদ, জি স্যার। শুনতে পাচ্ছি। আমি 2টা দিক নিয়ে আলোচনা করছি। প্রথম দিকটা কি বললাম? প্রথম দিকটা বলছি যে একটা সেন্টেন্সে কিভাবে বড় করতে হয়, কিভাবে লম্বা করতে হয়, কিভাবে একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়, ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আরেকটা কথা আমি কি বললাম, একটা সেন্টেন্সকে কিভাবে ঘুরানো যায়, কিভাবে টাইমের পরিবর্তন হয়, কিভাবে অর্থের পরিবর্তন হয়। অর্থাৎ ভার্বটাকে ঘুরায় 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 আমার টাইমিং এর চেঞ্জ করতে হয়, কারণ প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে বা স্পিকিং করতে গেলে আমার এই টাইম সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হয়। আমার কথা কি ক্লিয়ার? আমরা বেশি পড়বো না, বেশি যাব না, বাট যতটুকু করব গোছানো পদ্ধতিতে করব, ততটুকু যাতে আপনারা নিতে পারেন। এক্সট্রা পড়ে আমি পড়ায় চলে গেলাম, আপনি নিতে পারলেন না, সেটা করলে তো হবে না। আপনারা জানেন আমি কিভাবে পড়াই, আমার আমার কিন্তু এনার্জি থাকে, আমি কিন্তু পড়াতে পারি। 12টা, 12:30 পর্যন্ত ক্লাস নিয়েছি যারা ফ্রি ক্লাস করছিলেন। কিন্তু অত পড়ালে তো শুধু হবে না, এখানে আপনি পেইড কোর্স করছেন, এখানে আপনাকে আমি যতটুকু নিব ততটুকুই যাতে আপনি নিতে পারেন। তো আপনাদের আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে, এটা আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের শুরুতে আমি করাই, সেটা হচ্ছে এই ভার্বের ফর্ম সম্পর্কে আপনার একটু কনসেপ্ট রাখতে হবে, ভার্বের ফর্ম জানতে হবে। এইখানে আমার 200 এক্সাম্পল, এখানে 200টা ওয়ার্ড আছে ভার্বের। যারা ফ্রি ক্লাসে ছিলেন তাদেরকেও আমি এটা দিয়েছিলাম। এই যে 200টা ভার্ব, এই ভার্ব গুলো 2 ভাবে হয়। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। মানে আপনি টেন্স বলেন, মডেল, সেমি মডেল, প্যাসিভ ভয়েস, যেভাবেই সেন্টেন্স তৈরি করেন না কেন, টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম আমার ইউজ করতে হয়। এবং এইখানে যে ওয়ার্ড গুলো আছে, এগুলো মোস্ট
ইউজফুল ওয়ার্ড যেগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে এদের প্রপার মিনিং না জানার কারণে এবং এই ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট না রাখার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এবং এই ভার্বগুলো দুই ভাবে হয়, রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে, তুলনামূলক সহজ, সেগুলোকে রেগুলার ভার্ব বলে। আর যে ভার্বের দুইটা বা তিনটা ফর্মই ডিফারেন্ট, তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, GAN, GUN, তিনটা ফর্মই কিন্তু পিডিএফ করা? হ্যাঁ, পিডিএফ। আমি এই পিডিএফটা পাঠিয়ে দিলে আপনাদের আজকের ক্লাস এতটুকুই। আপনার এই কাজটা থাকবে, সেটা হচ্ছে এই ভার্বের ফর্মগুলো একটা খাতায় আপনারা উঠাই ফেলবেন, লিখতে হবে। শুধু বই দেখে পড়লে হয় না, লিখলে অনেক বেশি ডেভেলপ হয়, স্পেলিং গুলো ক্লিয়ার হয়। আপনারা যারা এখানে অনেক ভার্ব আছে যেগুলো আপনাদের অনেক পরিচিত, যেগুলোর অর্থ আপনারা জানেন, যেমন ড্রিম মানে স্বপ্ন দেখা, ড্র মানে আঁকা, ড্রিঙ্ক মানে পান করা, ড্রাইভ মানে চালানো, এই ধরনের ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু আপনারা জানেন। যেগুলোর অর্থ জানেন সেগুলোর পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনি একটু শেখেন। যেগুলো জানেন না সেগুলো বাংলা অর্থ সহ শেখেন। এইটা আগে খাতায় উঠাই ফেলবেন। একদিনে নামক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক, 4 দিন লাগলেও আপনি সেই টাইমটা স্পেন্ড করে আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন। জাস্ট এই ছাড়া আপনাদের আমি কোনো কাজ দিব না ওইভাবে। আমি প্রতিদিন বলবো না এটা করেন ওটা করেন, শুধুমাত্র এইটা করার জন্য আমি অনুরোধ করছি। আবার এরকম বলবেন না যে এটার ফাইল বা শিট আমি বের করে সামনে রাখবো, হার্ড কপি রাখবো। শিট বের করে রাখলেও হবে না, যদি যদি আপনি একটু খাতায় লিখতে পারেন আমার কাছে সব থেকে সেটা বেশি বেটার হবে, সেটা বেশি হেল্পফুল হবে। তাহলে আপনার একবার পড়াও হয়ে যাবে, সাথে সাথে আমি যখন এগুলো দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করাবো, টেন্স টেন্স এগুলো পড়ানোর পর এই টেন্সের স্ট্রাকচারের কথা যা যা বললাম সব তুমি ডিটেলসে পড়াবো। কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ইনডিফিনিট টেন্স, যেখানে যা আছে সবই ডিটেলসে পড়াবো। পড়ানোর পর এই ভার্বের ফর্মগুলো দিয়ে আমি সেন্টেন্স তৈরি করাবো বা সেন্টেন্স প্র্যাকটিস করাবো, স্টোরি লেখাবো। তো সেইটার জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে, অর্থাৎ ভার্বের ফর্মগুলো একটা খাতায় আলাদাভাবে একটু উঠাতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? জাস্ট এই কাজটা স্যার আজকে পিডিএফটা কি করতে হবে। হ্যাঁ, আমি পিডিএফ ফাইল আজকে পাঠিয়েছি, পিডিএফ গুলো কি মেলে দেওয়া যায়? হোয়াটসঅ্যাপে নিতে হবে। পিডিএফ আমি পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে আপনারা একটু এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনার ভার্বের ফর্মগুলো একটু উঠাই ফেলবেন একটা খাতায়, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই ক্লাসগুলো আপনারা, আমি আপনাদের একটা রুটিন দিয়ে দিব, ক্লাসের একটা রুটিন দিয়ে দিব। আপনাদের তো শনি সোম বুধ শুক্র রাত 10টা থেকে 11টা, তো এই রুটিনটাই মেনটেন করে আপনারা ক্লাস করবেন। রুটিনটা আমি লিখে দিয়ে দিব। আর আমার যে বইটা আছে, লেখা বই, যেটা আমি বারবার বলছিলাম আপনারা যখন ফ্রি ক্লাসে ছিলেন, যারা পেইড কোর্সে আসবেন, আমার লেখা বইটা আমি পাঠিয়ে দিব। ওই বইটাও আমি আজকের ক্লাসের পর পাঠিয়ে দিব, এবং এই ভার্বের ফর্মগুলো ওই বইয়ের ভিতরেই থাকবে। ওই বইয়ের ভিতরে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনাদের যে নতুন গ্রুপটাতে আমি অ্যাড করেছি, ব্যাচ 55, এটা হচ্ছে আপনাদের নোটিশ গ্রুপ। এখানে আমি আমার পিডিএফ ফাইল, ক্লাস রেকর্ড এবং ক্লাসের নোটিশটা আমি দিব। আর কনভারসেশনের জন্য আমি আলাদা একটা গ্রুপ করে দিব, আপনাদের কনভারসেশন বা অ্যাসাইনমেন্টের জন্য। এছাড়া আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ, সেখানে শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টরা থাকে। আমার যে অ্যাসাইনমেন্ট বা টাস্ক গুলো আমি যাদের দেই, তারা ওই ফেসবুক গ্রুপে সাবমিট করে, সেখানে ভুল হলে আমি তাদের কমেন্টে সংশোধন করে দিই, হাইলাইট করে তাদের নাম মেনশন করে। এটা প্রাইভেট গ্রুপ, অন্য জায়গার কোনো স্টুডেন্ট না, সবাই আমার ব্যাচের স্টুডেন্ট থাকে। তো সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব। সবকিছুই ধাপে ধাপে ধারাবাহিকভাবে পাবেন, কেবল তো শুরু করলাম, একটু ওয়েট করতে হবে। কেউ ধৈর্য ধরবেন, কেউ উত্তেজিত হবেন না। অনেকে মানে খুব বেশি হয়, ভাবে কি যে ভর্তি হয়েছি মনে হয় পেরে যাব 2 দিন 4 দিনের ভিতরে, কিন্তু না, আমাকে টাইম দিতে হবে। আমি যেভাবে পড়াই, যেভাবে শেখাই, আমার নিজেরই কনফিডেন্ট আছে যে না, সে যতই দুর্বল হোক না কেন সে শিখতে পারবে, আমি তাকে শেখাতে পারবো। এই যে আজকে যে ক্লাসটা নিলাম, যে একদমই দুর্বল, আপনারা বুঝতে পারেননি বলেন, যে যতটুকু আমি দেখালাম ল্যাঙ্গুয়েজটা কি কি কিভাবে শিখতে হবে, তো আপনি পারবেন না কেন? এইভাবে আমি দেখাতে থাকলে বা শেখাতে থাকলে আপনি অবশ্যই পারবেন। স্যার, আমার সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে যে আপনি যেখানে যে পড়ালেন, হুম যে আমাদের WFC কোশ্চেন করা, হুম তো সেটা আমরা বাংলায় শিখলাম, সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে কোশ্চেন করবো সেই জায়গাটাকে একটু ইমপ্রুভ করা দরকার। সেটা করতে করতে হবে, এটা তো আমি আজকে দেখালাম। এই জায়গাটা আমি আবারও আলোচনা করব, আমি যখন পার্ট অফ স্পিচকে ডিটেলসে পড়াবো, যখন অ্যাডভার্বিয়াল এই টপিকটার ভিতরে আসবো, তখন এই জিনিসটাকে আমি আরো ডিটেলসে দেখাই দিব, ঠিক আছে? মনে করেন আপনি এটা বলছেন যে আমি বাংলায় বুঝতে পারছি যে আমি কেন দিয়ে প্রশ্ন করলে এরকম হবে যে শরীরে শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। এখন এই শক্তি পাওয়ার জন্য এই কথাটার
ইংলিশ আমি লিখতে পারতেছি না, কারণ এটা তো একটা ওয়ার্ড না, 3-4টা ওয়ার্ড মিলাই লিখতে হচ্ছে, তাই না? একটা ফ্রেজাল ওয়ার্ড। সো এইটা আমি লিখতে পারতেছি না, সেটাই তো বলছেন আপনি নাকি? যে জি স্যার বাংলায় বুঝতে পারছি যে আমি কি বলছি, যে আমি শক্তি পাওয়ার জন্য ভাত খাই। এখন এই শক্তি পাওয়ার জন্য ইংলিশ কি? আপনি যে লিখলেন যে ফর গেটিং এনার্জি, এটা তো আপনি সহজে পারলেন, বাট আমরা তো পারতেছি না। তো একদিনে তো পারা যাবে না, আমি তো just দেখালাম যে আমাদের কি করতে হবে, কি নিতে হবে, কি পারতে হবে। আস্তে আস্তে ক্লাস গুলো করতে থাকেন। আপনি যে ফ্রেজাল ওয়ার্ড ফ্রেজটা আসলে কি? ফ্রেজ হচ্ছে একটা অর্থ দেয়, বাট অনেকগুলো ওয়ার্ড মিলে একটা অর্থ দেয়। অনেকগুলো ওয়ার্ড মিলে যখন একটা অর্থ দেয়, যার ভিতর কোনো কি থাকে না, সাবজেক্ট এবং ভার্ব থাকে না, তাকে আমরা ফ্রেজ বলি। আবার অনেকগুলো ওয়ার্ড মিলে একটা অর্থ দেয় যেখানে সাবজেক্ট ভার্ব থাকে, তাকে বলা হয় ক্লজ। মানে কি? এই দেখেন, আমি যদি বলি, খেয়াল করেন, এটা কবে, গতকাল না কবে, কাকে দেখাইছে আপনাদের, না পেইড করছে, কাদের দেখাইছে মনে নেই। মনে করেন আমি যদি বলি, এটা সম্পর্কে একটু ভালো আলোচনা করতে হবে। ডিটেলস এদের ক্লাস আছে, দেখেন আমি যদি বলি আই বট অ্যান এক্সপেন্সিভ, PENSIV, এক্সপেন্সিভ মোবাইল। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে আমি একটা দামি মোবাইল কিনেছিলাম। আমার কথা বুঝতে পারছেন? আমি একটা দামি মোবাইল কিনেছিলাম। এখন এই যে এক্সপেন্সিভ মোবাইল, এই দুটো ওয়ার্ডকে একসঙ্গে বলা হয় একটা ফ্রেজাল ওয়ার্ড। আলাদাভাবে বললে মোবাইল হচ্ছে একটা নাউন, এক্সপেন্সিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর এই দুটো ওয়ার্ডকে একসঙ্গে বললে আমরা এটাকে কি বলছি? যেটা একটা ফ্রেজ। এটা কি? একটা ফ্রেজ। এখন এই যে ফ্রেজ, দুটো ওয়ার্ড মিলে যখন আমার একটা অর্থ দিচ্ছে, যে দামি মোবাইল, এটা মূলত কিন্তু অর্থ একটাই দেয়। মানে এই দুটো ওয়ার্ডকে কিন্তু আপনি ডিভাইড করতে পারবেন না, এটা একটার সাথে একটা কানেক্টেড। দামি মোবাইল, আপনি যদি বলেন আই বট অ্যান এক্সপেন্সিভ, এটা বললে কি আপনার সেন্টেন্স হবে? মোবাইল যদি আপনি না বলেন, আপনাকে এটা বলতে হবে, তাই না? তো এক্সপেন্সিভ মোবাইল, এটা হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড। আবার আলাদাভাবে বললে জাস্ট একটা পার্ট অফ স্পিচ, মোবাইল একটা নাউন, এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ। এখন এই কথাটাকে এইভাবে না বলে আমি যদি বলি I bought a mobile which was এক্সপেন্সিভ, আমি একটা মোবাইল কিনেছিলাম যেটা ছিল দামি। এখন আমি একটা দামি মোবাইল কিনেছিলাম, আর আমি একটা মোবাইল কিনেছিলাম যেটা ছিল দামি, এই দুটো সেন্টেন্সের মানে লিটারেলি অর্থগতভাবে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই কিন্তু। আমি একটা দামি মোবাইল কিনেছিলাম, আমি একটা মোবাইল কিনেছিলাম যেটা ছিল দামি, অর্থের কোনো পার্থক্য আছে? দুটোই সেম মিনিং না, সেম অর্থ না, সেম টেন্স না? একই কথা তো, একই টাইমিং, একই টেন্স। কিন্তু আমার কি হলো, এখানে আমি ফ্রেজ ব্যবহার করে এই সেন্টেন্সটা কমপ্লিট করলাম, এখানে আমি ক্লজ ব্যবহার করে কমপ্লিট করলাম। এখানে উইস ওয়াজ, এটা আলাদা আরেকটা সাবজেক্ট, ওয়াজ আরেকটা ভার্ব আমার চলে আসলো এখানে। সো এটাকে বলা হয় ক্লজ, এটাকে বলা হয় ফ্রেজ। একই কথা তো। যেখানে সাবজেক্ট ভার্ব থাকে সেটা ক্লজ, যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না সেটা ফ্রেজ। এই হচ্ছে মেইন বিষয়। এইগুলো ডিটেলসে পড়াবো, দেখাবো, একদিনই তো হয় না, ডিটেলসে দেখাবো, আপনারা তখন এগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে? তো আমি প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বাট সময় হয়ে গেছে, আজকে 11:30 বেজে গেছে। প্রোনাউন্সিয়েশন আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ ওটা 1 ঘন্টার একটা ক্লাস, ফুল অনেক কথা বলার আছে প্রোনাউন্সিয়েশন নিয়ে, প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব, এবং প্রোনাউন্সিয়েশনটা কাভার করার পরেই আমরা এই পার্ট অফ স্পিচ, অর্থাৎ কিছু পার্ট অফ স্পিচ ডিটেলসে আমরা জানবো। জানার পরে টেন্স, মডাল, সেমি মডাল, বিভার্ব, ডুভার্ব, এদের ব্যবহারটা ভালোভাবে শিখবো। শেখার পরে প্যাসিভ ভয়েসটা ভালোভাবে শিখবো। প্যাসিভ ভয়েসটা শেখার পরেই আমি আপনাদের প্র্যাকটিক্যাল যে কনভারসেশন, কমিউনিকেশন, যে স্পিকিং, সেই জায়গাটাতে নিয়ে যাব। তখন আপনাদের কনভারসেশন গ্রুপ থাকবে, স্পিকিং গ্রুপ থাকবে, ছোট ছোট গ্রুপ হয়ে যাবে। স্পিকিং করার জন্য আমি ভাগ করে দিব, 1-to-1 সেশন নিব, পার্সোনাল সেশন। অনেক ভালোভাবে এটাকে ডেভেলপ করতে পারবেন। বাট তার আগে আমাকে একটু পড়াতে দিতে হবে, আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমার তো সবাইকে নিয়ে চলতে হবে। কেউ একটু ভালো পারলেও একজন একদমই পারে না, এরকম আছে তো। সেইভাবে অ্যাডজাস্ট করে আমাকে এগোতে হবে। এই জন্য যারা মনে করেন যে এই যে বিষয়গুলো আপনি পড়াচ্ছেন আমি পারি বা বুঝি, একটু ধৈর্য ধরতে হবে, একটু টাইম দিতে হবে। কারণ এখানে আমি যা পড়াচ্ছি, আপনি যতই জানা থাকুক না কেন, দেখবেন আপনি নতুন কিছু শিখবেন। আমি তো সেইভাবেই ডিটেলসে সবকিছু শিখাই, তাই না? তো আগে কি থাকবে স্যার? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে। তো যেটা আমি বলছি, আগে আমাকে একটু পড়াতে দিতে হবে, আমাকে একটু এগোতে দিতে হবে, তারপর আমি